এদিকে ভারত আক্রমণ করতে গিয়ে নিজেই ফেঁসে গেল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। কি করবে এখন ভারত? তারা এখন বাঁচার রাস্তা খুঁজতেছে। 5 লক্ষ সেনাবাহিনী আছে এই বাংলাদেশের, 18 কোটি জনগণের সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনী নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়তে যে কোনো প্রস্তুত আছি। তখন সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা একদম খারাপ, এই মুহূর্তে মিটিং করা কিন্তু সম্ভব নয়। পরবর্তীকালে যদিও সেনাপ্রধান এবং বিএসএফ এর মধ্যে একটি মিটিং হয়েছিল। অনেক দিন পরে মুখ খুললেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল, অনেক কিছু বলে দিল। সেনাবাহিনী প্রধান কি বললেন, দেশের পরিস্থিতি বা সেনাবাহিনী যারা এই বিষয়টার গুরুত্ব বুঝে কালকে প্রেস কনফারেন্স করেছেন। দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা চলছে। বাংলাদেশের ইতিহাসে স্বৈরশাসক ইউনূসের মতো, ফ্যাসিস্ট ইউনূসের মতো, এই সুৎখুর মহাজন ইউনূসের মতো এত বড় জঘন্যতম অপরাধী, এত বড় জঘন্যতম স্বৈরশাসক বাংলাদেশের ইতিহাসে আর কেউ আসে নাই। এই বাংলাদেশটাকে এই ফ্যাসিস্ট ইউনূস, সুৎখুর মহাজন ইউনূস ধ্বংস করে দিয়েছে। অনেকে বলেন যে ভাই, ভারত তো বড় দেশ, আমরা ছোট দেশ, তো আসলে মানে সবকিছু একটা হিসাব নিকাশ করা উচিত। আমিও মনে করি হ্যাঁ, কিন্তু ছোট দেশ বড় দেশ বিষয়টা ওইখানে না। ভারত এবার উচিত শিক্ষা পাবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই এইটা জানেন যে ভারত বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে এবং যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করবে। এখন ভারত একটা উচিত শিক্ষা পাবে এবং ভারতের বিপক্ষে কথা বলতে কিন্তু বাংলাদেশের জনগণরাও শিখে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু বুঝতে পারবেন সর্বশেষ ভারতের কি হয় এবং সাধারণ মানুষরা কিভাবে খেপেছে। আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সাধারণ মানুষ কি বলতেছে, বাংলাদেশের সেনাবাহিনী কি পদক্ষেপ নিয়েছে এবং ভারত সর্বশেষ কি করবে। তাদেরও কিন্তু গোপনে বড় একটা পরিকল্পনা রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না এইসব বিষয় নিয়ে, ভারতকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে বা তাদের চক্রান্তগুলোকে নিয়ে। এই যে দেখুন, তথ্যগুলো বাদ বিচার করে বলতে পারতেন যদি এই ধরনের সমস্যা হয় তাহলে বাংলাদেশ সরকার কিন্তু কড়া হাতে পুরো বিষয়টা কিন্তু মোকাবিলা করবেন। আর এই পুরো বিষয়টা নিয়ে নভেম্বরে কিন্তু একটি মিটিং করার কথা ছিল সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান এবং বিএসএফ এর। যদিও অনির্দিষ্ট কারণবশত সেই মিটিংটি প্রাথমিকভাবে পিছিয়ে যায়। তখন সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা একদম খারাপ, এই মুহূর্তে মিটিং করা কিন্তু সম্ভব নয়। পরবর্তীকালে যদিও সেনাপ্রধান এবং বিএসএফ এর মধ্যে একটি মিটিং হয়েছিল, সেখানে বিএসএফ কমান্ডার পিছনে 1971-এর মুক্তিযুদ্ধ ছবি রেখে সেনাপ্রধানকে কার্যত বার্তা দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশ সরকার অবমাননা করার চেষ্টা করছে, অগ্রাহ্য করার চেষ্টা করছে। ভারত সরকার কিন্তু সেই মুক্তিযুদ্ধকে কোনোদিন ভুলবে না। অর্থাৎ সেনাপ্রধানের সেই মিটিংয়ের পর আজকে বিএসএফ এর এই ধরনের প্রেস কনফারেন্স নিঃসন্দেহে বাংলাদেশের বিজেপি এবং সেনাপ্রধানকে আন্তর্জাতিক স্তরে উলঙ্গ করে দেওয়ার চেষ্টা বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তবে বাংলাদেশের পক্ষ থেকে কি কথা বলা হয়েছে? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারত এবং বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের আতঙ্ক নেই, কোনো অনুপ্রবেশের সমস্যা নেই। এই যে প্রেস কনফারেন্স করা হয়েছে তার কোনো সারবত্তা নেই। কে বলছেন কথাটা? স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থাৎ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সমতুল্য একজন ব্যক্তি বলছেন ভারত এবং বাংলাদেশের কোনো ধরনের সীমান্তে কোনো আতঙ্ক নেই, কোনো অসুবিধা নেই, কোনো অনুপ্রবেশের সমস্যা নেই, পুরো বিষয়টাই নাকি গুজব। এই রকম কথা যখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক ফের একবার বললেন, তখন কিন্তু তারা আন্তর্জাতিক স্তরে বিএসএফকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করলেন। অথচ বিএসএফ কিন্তু যা প্রেস কনফারেন্সে বলেছেন সব তথ্য দিয়ে বলেছেন। তারা বলেছেন 5ই আগস্ট থেকে 27শে নভেম্বর 1393 জন অনুপ্রবেশকারীকে তারা আটকানোর চেষ্টা করেছেন। পাশাপাশি আগস্ট থেকে নভেম্বরে 150 জনকে তারা গ্রেফতার করেছেন। জানুয়ারি থেকে নভেম্বরে 397 জনকে তারা আটক করেছেন। অর্থাৎ এই তথ্য দিয়ে কথার বিনিময়ে যে কথা বিএসএফ কালকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করার চেষ্টা করছেন তার বিপক্ষে উড়ে এসছে বালখিল্য কিছু কথাবার্তা, যেখানে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে বলে দিয়েছেন এই ধরনের ঘটনাটাও কিছু ঘটেনি বা অনুপ্রবেশের কোনো সমস্যা নেই, বাংলাদেশ এবং ভারত সীমান্তে কোনো আতঙ্ক নেই। কিসের তাহলে প্রেস কনফারেন্স বিএসএফ করলো? অর্থাৎ তারা এবার ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ যে পার্ট সেই বিএসএফ এর দিকে আঙুল তুললেন অফিসিয়ালি। এই তথ্য কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক করেছেন। অর্থাৎ ধরে নেওয়া যায় বাংলাদেশের এটা অফিসিয়াল ভার্সন। পাশাপাশি তারা এই যে সীমান্তে এই সকল জটিলতা এ নিয়ে সম্পূর্ণভাবে পুরো বিষয়টাকে অস্বীকার করে দিয়েছেন।
কারণ বাংলাদেশের যে বাকি যে উপদেষ্টারা আছে তারা সরাসরিভাবে বলতে শুরু করেছেন অনুপ্রবেশের কোনো সমস্যাই নেই। অর্থাৎ বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কড়া হাতে এই অনুপ্রবেশের বিষয়টা মোকাবিলা করেছেন। অর্থাৎ ভারত সরকার যে তথ্য দিয়েছে সেই তথ্যের কোনো সারবত্তাই নেই। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম আবার এই ভার্সানটাকে প্রকাশও করেছে। তারা বিএসএফ এর কোনো ভার্সান এই তথ্য প্রকাশ করেনি, তারা শুধুমাত্র বাংলাদেশের ভার্সানটা তারা যে ভারতকে পাল্টা বলেছেন সেই ধরনের কথা একটি বিবৃতি আকারে প্রকাশ করে দিয়েছেন। এবং বাংলাদেশের বহু মিডিয়া ফ্যাক্ট ফাইন্ডিং না করেই কার্যত উল্লাস প্রকাশ করে বলছেন, বাহ, স্বরাষ্ট্র মন্ত্রক তো ভারতকে পাল্টা দিয়ে বসেছেন। আরে কিসের পাল্টা দিচ্ছেন? একটা তথ্য দিচ্ছে, তথ্য নির্ভর কথা বলছে বিএসএফ, যেখানে বলছে এই অনুপ্রবেশকারী নিঃসন্দেহে একটা ভারতের সুরক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় প্রশ্ন। ঠিক সেখানে আপনারা সুরক্ষার কথা না ভেবে পুরো বিষয়টাই উড়িয়ে দিলেন। তাও আবার এক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতা বলছেন না, রাজনীতিবিদ কোনো অভিযোগ করছেন না, বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো সরকার অভিযোগ করছেন না, করছে আমাদের দেশের বিএসএফ সেনাবাহিনী, যারা এই বিষয়টার গুরুত্ব বুঝে কালকে প্রেস কনফারেন্স করেছেন। সেনাবাহিনীকে কি আপনারা প্রেস কনফারেন্স করতে দেখেন? নিঃসন্দেহে নয়। কথায় কথায় রাজনীতিবিদদের মতো সেনাবাহিনী বা বিএসএফ কিন্তু প্রেস কনফারেন্স করেন না। এক্ষেত্রে করেছেন কারণ এই বিষয়টা আন্তর্জাতিক স্তরে বিএসএফ আনতে চেয়েছে। স্বরাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইস্যুটা নিয়ে যেতে চাইছে। বাংলাদেশকে সমস্ত দিক দিয়ে চাপে ফেলার চেষ্টা করছে ভারতবর্ষ। আর সেখানে দাঁড়িয়ে আপনারা সমস্ত চাপকে কার্যত অগ্রাহ্য করতে না পেরে পুরো বিষয়টাই মিথ্যা কথা প্রমাণ করতে চাইছেন। এর থেকে মূর্খের রাজনীতি এই মুহূর্তে আমি আন্তর্জাতিক কোনো দেশকে করতে দেখেছি বলে অন্তত জানি না। সেনাপ্রধান মুখ খুললেন। দেশে যে পরিস্থিতি চলছে, হিন্দু মুসলিম দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থা এখনো যে মিটেছে সেটা বলা যাবে না। ছাত্ররা মাঠে আন্দোলন করছে, গার্মেন্টস কর্মীরা মাঠে নামছে প্রায় প্রতিদিনই বেতনের দাবিতে, বিভিন্ন দাবিতে। রিক্সা আন্দোলন আপাতত বন্ধ হয়েছে। নয়ের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না। যদি আমরা ভয় স্থাপন করি তোমার ইন্ডিয়াতে, তোমার ভারতে, তাহলে তুমি তখন বুঝতে পারবা কেঁদে পালিয়ে কুর পাবা না তোমরা। কারণ আমরা 5 লক্ষ 10 লক্ষ সেনাবাহিনীতে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারকে সরাতে, আওয়ামী লীগকে সরাতে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে। ভারতের বিরুদ্ধে দরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা একসাথে হয়ে লড়বো ইনশাআল্লাহ। আর আমাদের এই দেশে আমরা হিন্দু, বাঙালি এবং আমরা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন বৌদ্ধর সাথে আমাদের একটা দুইটা কথা হয়েছে, কোনো বিতর্ক হয়েছে? খ্রিস্টানরা বলতে পারবে তাদের সাথে আমাদের দুইটা বিতর্ক হয়েছে। হিন্দুদের সাথে কেন বিতর্ক হয়? হিন্দুদের সাথে একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত, এই ইন্ডিয়া, যারা সবসময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, ভাই আমাদের পরিচয় হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে, আমাদের কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। ভারতকে আমরা বন্ধু হিসেবে পাশে চেয়েছি, কিন্তু ভারত কখনোই সেই বন্ধুসুলভ আচরণ করেনি। যদি করত তাহলে তারা শেখ হাসিনাকে, বাংলার 18 কোটি জনগণ যে শেখ হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, সেই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে আজকে আমাদের শত্রুতে পরিণত হতো না। যদি ভারত তাকে আশ্রয় না দিত, তার যাওয়ার কোনো জায়গা ছিল না। কোন দেশ তাকে নিতে চায়নি। ওয়ার্ল্ডের আরো বড় বড় অনেক কান্ট্রি আছে যেখানে সে আশ্রয় পায়নি, কিন্তু ভারত তাকে তার সমস্ত প্রোটেকশন দিয়ে একদম দুধে দিয়ে রাখছে এবং আমাদের সাথে, আমাদের বাংলার জনগণের সাথে সম্পূর্ণভাবে বেইমানি করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা দেখেছেন ইসকন নামে একটা গ্রুপকে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা, সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন বা তিনি কবে চলে যাবেন? তিনি কি 3 বছর থাকবেন, নাকি 3 মাসের মধ্যেই তাকে যেতে হবে, নাকি 7-8 বছর তিনি থাকবেন, ইত্যাদি। সরকারকে চালাচ্ছেন ইউনূস সাহেব, সমন্বয়ক, নাকি সেনাবাহিনী? আবার একথাও বলা হচ্ছে যে এখানে ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা কে? মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল,
নাকি মাহফুজ আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং একই সঙ্গে কানাঘুষা চলছে, নানা রকম কানাঘুষা। কেউ কেউ তো সামরিক শাসনের কথা বলছে, কেউ বলছে শেখ হাসিনা এই এলো বুঝি, আবার ভারতের মাতব্বরি, এসব যেমন আলোচনা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে কারা শক্তিশালী, বিএনপি, জামাত নাকি সমন্বয়ক। তারপর আলোচনা হচ্ছে যে সংস্কারগুলো করা হচ্ছে, আসলে এগুলোকে দরকার আছে বা আদৌ এগুলোর কোনো প্রয়োজন আছে কিনা, বা এই যে একটা দীর্ঘমেয়াদী একটা চক্রের মধ্যে যে সরকার জড়িয়ে পড়ছে সংস্কারের নামে, এটি সামাল দেওয়া যাবে তো। তারপর আমাদের দৈনন্দিন সমস্যাগুলো কি, এই সমস্যাগুলো সরকার কি বুঝতে পারছে যে ব্যাংকিং অবস্থা ভালো নয়, ব্যবসা বাণিজ্যের 12টা বেজে গেছে, এবং মানুষের পেটে যখন খাবার না থাকে, কারো কাজকর্ম না থাকে, তখন আপনি তাকে যতই স্বর্গের কথা বলেন, জান্নাতের কথা বলেন, হুরের কথা বলেন, পরীর কথা বলেন, ওসব না শুনে সবার আগে বলে যে ভাত দে হারামজাদা, আগে খাবার দে। এখন গত এই একটা বছর ধরে সত্যিকার অর্থে যে অস্থিরতার মধ্যে আমরা কাটাচ্ছি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, এটার একটা একেবারে প্রান্ত সীমায় চলে এসেছে। এবং চলে আসার পরে যখন এই যে এখন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা যে সকল কথাবার্তা বলছেন, সে সকল কথাবার্তা আমাদের মনেও শান্তি দিচ্ছে না। তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, অঙ্গভঙ্গি থেকে শুরু করে যা কিছুই করছেন, আমাদের চোখে এগুলো তৃপ্তি দিচ্ছে না, বরং তারা অনেকে আমাদের ইতিমধ্যে চক্ষুশূল হয়ে পড়েছেন। তাদের অনেককে দেখলে মনে হয় মেজাজ গরম হয়ে যায়, অনেককে দেখলে ভীষণ রকম কিছু কথা বলতে ইচ্ছা করে, যেগুলো পিতামাতা আমাদেরকে শেখায়নি। এরকম কিছু ঘটনাগুলো ঘটছে, বিশৃঙ্খল হচ্ছে। আর এর ফাঁকে সেই যে প্রাচীন যে কৃষ্টি এবং কালচার, সেটা হলো যে কোনোর জন্য, যে কোনো কিছুর জন্য নন্দ ঘোষকে দায়ী করো, যত ঘোষ নন্দ ঘোষ। আর চুরি যে করেছে, কেষ্ট বেটাই চুরি করেছে। তো এখন সরকারের মধ্যে সবাই ডক্টর আসিফ নজরুলের প্রতি বিরক্ত, তাকে পয়েন্ট আউট করে সরকারের ভেতরে, সরকারের বাইরে, রাজপথে, সব জায়গাতে বিষোদ্গার ছড়ানো হচ্ছে। আবার আর একটা গ্রুপ উপদেষ্টাদের মধ্যে মাহফুজ যিনি আছেন, তাকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে রীতিমতো নানা রকম ট্রল করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি নাটের গুরু, তিনি মাস্টার মাইন্ড, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালাচ্ছেন এবং তার কারণেই এত সব হচ্ছে। আবার বাইরে যারা আছেন, রাজপথে যারা আছেন, তাদের মিশ্র প্রতিক্রিয়া বলছে যে শেখ হাসিনা এখনো কলকাঠি নাড়ছেন, আওয়ামী লীগের যারা লোকজন পালিয়ে আছেন, রাজা, মন্ত্রী, এমপি, রায় বাহাদুর, খান বাহাদুর যারা ছিলেন, তারা কলকাতাতে বসে, দিল্লিতে বসে, তারপরে আরবে বসে, আমেরিকাতে বসে তারা কলকাঠি নাড়ছেন। আর তাদের যারা দোসর রয়েছেন প্রশাসনে, প্রশাসনের বাইরে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গাতেই এগুলো সব একসঙ্গে কাক্কা হাওয়া করে উঠছে, আর ইউনূস সরকারকে বিপদে ফেলছে। আবার এক পক্ষ বলার এই কথা যারা বলছেন, তাদের আবার প্রতিপক্ষ বলছে যে তাহলে বিএনপি কি করছে, জামাত কি করছে, দেখো দেখো দেখো, 15 বছর আওয়ামী লীগ তো চালালো, এখন 100 দিনও হয়ে সারতে পারলো না। বিএনপির যারা লোকজন আছে, চাঁদাবাজি, দখলবাজি, জুলুম, অত্যাচার, তারপর সে বাহাদুরি, দাপট দেখানো, কি না হচ্ছে বাংলাদেশে, কারা করছে? বিএনপি করছে। এখন কোনো কিছু হওয়ার আগেই যদি এরকম হয়, মানে ক্ষমতা পেল না, এখনই তারা এত কিছু দেখাচ্ছে, যদি ক্ষমতা তারা পেয়ে যায়, তাহলে না জানি আমাদের কি করবে, আমাদের টুটি চেপে ধরবে, হলকুম চেপে ধরবে এবং বলবে আগামী 20 বছর প্রথমত তোরা কথা বলতে পারবি না, ফার্স্ট থিং। তো
তো এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে। এবং বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন, আশা করেছিলেন, তারা এখন বিএনপিকে ভয় পাচ্ছেন, বিশেষ করে আমলাতন্ত্র, আরও বিশেষ করে বলতে গেলে সামরিক বাহিনী এবং জুডিশিয়ারি, বিচার বিভাগ এবং সামরিক বাহিনীতে ভীষণ রকম নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে। তারা চিন্তা করছে যে জনারণ্যে সাধারণ মানুষের মধ্যে যদি এই ঠিক এক সপ্তাহের মধ্যে, শেখ হাসিনার পতনের এক সপ্তাহের মধ্যে যদি এই ঘটনা তারা ঘটাতে পারে, তাহলে ক্ষমতায় আসলে এরা যত কথাই বলুক না কেন, ১/১১-র সময় যা যা করা হয়েছে এর সব কিছু তারা কড়ায় গণ্ডায় হিসাব নেবে। এবং ইতিমধ্যে পুলিশে তারা দেখেছে যে যারা বিএনপি পন্থী ছিলেন তারা হঠাৎ করে কিভাবে ফিরে এলেন ম্যাটিকুলাসলি, এবং কাউকে চোখ বোঝার কোনো সুযোগ না দিয়ে। ২ নম্বর হলো কারা ফিরে এসেছেন, যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল এবং কোনো অবস্থাতেই রেপুটেশন ছিল না, এই লোকগুলো একেবারে রাজার বেশে ফিরে এসে তারা একেবারে যত কাঙ্ক্ষিত পদ পদবিগুলো আছে সেগুলো তারা দখল করে বসেছে। সিভিল সার্ভিসেও তদ্রুপ। এখানে সিভিল সার্ভিসে তুলনামূলকভাবে ঠিক অনেক খারাপ মানুষ, পুলিশের যে সকল খারাপ মানুষ, ধরুন হারুনের মতো ডুপ্লিকেট কপি যারা বিএনপিতে ছিল, বিপ্লব এর মতো কার্বন কপি পুলিশে বিএনপি পন্থী যারা ছিলেন, তারপরে বেনজিরের মতো দুর্বৃত্ত যেভাবে বিএনপির মধ্যে ছিল, এখন সেই লোকগুলো, সেই বেনজিরের পর্যায়ে সেই যারা লোকগুলো আছে তারা পুলিশ বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা জনগণ কিন্তু কানাঘুষা করছে। এবং এখান থেকে যদি টাকা লেনদেন হয়ে থাকে বা নাও হয়ে থাকে, ডাজ নট ম্যাটার, কিন্তু আগে যেটা হতো বদনাম এভাবে ছড়ায়। গুলিস্তানে যখন বিএনপির শেষ জমানা ২০০১ থেকে ২০০৬, তো গুলিস্তানে যারা সিগারেট বিক্রি করতো, পান বিড়ি বিক্রি করতো, সেখানেও বদনাম রুটে গিয়েছিল যে এর একটা অংশ হাওয়া ভবনে চলে যায়। এখন ওই বিষয়গুলো কিন্তু মানুষের মনে রয়ে গেছে। মানুষ কুৎসা শুনতে পছন্দ করে, সত্যের ধারা কাছে যায় না, মিথ্যা কথা তাদের কাছে খুব ভালো লাগে। এটা হলো আমাদের চরিত্র। তো সেই দিক থেকে এখন পুলিশ বাহিনী, সিভিল সার্ভিসে যে সকল প্রাইস পোস্টিং হয়েছে দলীয় ভিত্তিতে এবং খুব দ্রুততার সঙ্গে, তো সবাই বলার চেষ্টা করছে এটাতে এমনি এমনি হয়নি বাপু, আমরা ডাল ভাত খাই, ডাল ভাতের সঙ্গে আবার আমরা একটু কাঁচামরিচ খাই, পেঁয়াজ খাই, আচার খাই। তো কাজে আমাদের এই দেশে বিনা পয়সায় বিনা কিছুতে কোনো ঘটনা ঘটে না। এখানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের আবির্ভাব এই বঙ্গে হয়নি। এখানে সব কিছুর মধ্যেই আদার আসে, আদা লাগে, রসুন লাগে, পেঁয়াজ লাগে, কলা লাগে, কচু লাগে। তো কাজেই এই জিনিসের মধ্যে কলা কচু আছে। তো এই কলা কচুগুলো কোথায় গেল? আগে তো শেখ রেহানার নাম আসতো, আগে ববির নাম আসতো, পুতুলের নাম আসতো, জয়ের নাম আসতো, সালমান এফ রহমানের নাম আসতো, হাসিনার নাম আসতো, শেখ হেলালের নাম আসতো, কত শেখ। তো এখন ওই নতুন শেখ কারা, নতুন পুতুল কারা, পুতুলের ডুপ্লিকেট কারা, এই নতুন পুতুলের জামাই মাসরুরকে, নতুন বিআই মুশারফকে, এই জিনিসগুলো মানুষ খোঁজার চেষ্টা করছে। আর এখানে সত্য থাকুক, মিথ্যা থাকুক, হাসা হোক, মিশা হোক, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যা বলি, তারা বিরাট এক আরব্য রজনীর কাহিনী রচনা করে নিজেরা ফুসফাস করছে। আর যত বেশি ফুসফাস হচ্ছে বিএনপির জন্য তত বেশি সর্বনাশ হচ্ছে। এই গেল বিএনপির কথা। আর বিএনপির যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ রয়েছেন তারা এই দৃশ্যগুলো বুঝতে পেরেছেন, তারা তো অভিজ্ঞতা সম্পন্ন। এখন তারা গালে হাত দিয়ে ভাবছে হায় আল্লাহ এখন কি হবে। এভাবে যদি ডক্টর ইউনূস একটু চালাকি করেন, বছর ২ টেনে নেন, তাহলে তো আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকবে না। আর এই আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা ২ বছরের জন্য, ৩ বছর পরে তো অটোমেটিক রিটায়ার্ড করবে। বা আলটিমেটলি যদি আনস্টেবল একটা গভর্নমেন্ট আসে আর কোনো মাসে যদি ফুস করে টুস করে যদি কেউ ঢুকে পড়ে যায় তাহলে তো সর্বনাশ, অনেকের ঘুম হারাম হয়ে গেছে। গেল বিএনপির কথা, জামাতের একই অবস্থা। জামাত সেনাবাহিনী আমলাতন্ত্রের একটা বিরাট সহযোগিতা পেয়েছে, ডক্টর ইউনূসেরও সহযোগিতা পেয়েছে, এখনও পাচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা একটা সুবিধা করে উঠতে পারছে না। এর কারণ হলো জামাত তো সবসময়ই একটা বৃহৎ শক্তির সঙ্গে সংযোগ রেখেছে, পলিটিক্যাল পাওয়ার। জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবার সঙ্গে তাদের একটা মহরম সম্পর্ক ছিল। এবং এই যে প্রাইম ফ্যাক্টর
মানে বড় বড় যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর কে তারা প্রাইম ফ্যাক্টর মনে করে তারা অক্সিলারি ফোর্স হিসাবে সবসময়টি নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কখনোই প্রাইম হিসাবে, অ্যাজ এ লিডার হিসেবে, অ্যাজ এ প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা কখনোই ওভাবে নিজেকে ভাবেনি। কিন্তু এখন এরকম একটা সুযোগ এসে গেছে যে প্রথম 30 দিন মানে আগস্ট মাসের 5 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 5 তারিখে সবাই তো ধরেই নিয়েছে জামাতি দেশ চালাবে, আমিরুল মোমিনিন হবেন, মানে জামাতের আমির মিস্টার শফিক, তিনি আমিরুল মোমিনিন, বাংলাদেশের আমিরদের মানে যাকে বলে মুসলমানদের আমির হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, এবং তিনি খোলাফায়ে রাশিদিন যেভাবে চালিয়েছেন সেভাবে দেশ চালাবেন। ওভাবেই তার হাঁটা চলা কথাবার্তা সব কিছুর মধ্যেই ওইরকম একটা খলিফা ভাব চলে এলো। এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তারা ওইভাবে তাকে সম্মান করলো, মর্যাদা দিল, ব্যবসায়ীরা তাকে ওইভাবে হেলিকপ্টার দিল, তারপরে যারা সুবিধাবাদী লোকজন আছে তারা সেভাবে তাকে তোয়াজ করলো, তসবির করলো, জামাতের অফিসগুলোতে লোকে লোকারণ্য হয়ে গেল। এবং শিবির করা, জামাত করা, এটা যে শতজন্মের একটা ভাগ্য, এই ভাগ্য বেশি দিন 1 মাস পরে আর রইল না। এখন নানা রকম ট্রল হচ্ছে, জামাত নিজেও বুঝছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যেভাবে প্রথমে 1 মাস আধিপত্য বজায় রেখেছিল, এখন ছাত্র দলের সঙ্গে তারা 1 মিনিট ফাইট করার মতো অবস্থা তাদের নেই। অথচ প্রথম দিকে তারা বলেছিল যে এটা কোনো ব্যাপারই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গা থেকে তারা ছাত্রদল, ছাত্রলীগ সবাইকে সম্মিলিতভাবে তাড়িয়ে দিতে পারে যদি প্রশাসন নিউট্রাল থাকে। তো এখন প্রশাসন সবকিছু নিউট্রাল, তাদের পক্ষে আছে, জনমতের একটা ভাব আছে, কিন্তু তারা এই ছাত্রদলকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থা এখন নেই। এখানে শিবির অনেক ক্ষেত্রে মাহরুম হয়ে গেছে, এবং কোনো কোনো জায়গাতে কিন্তু মারামারি হয়েছে। মারামারির ফলাফল যে সব শিবিরের পক্ষে গেছে তা কিন্তু নয়। গেল এদের অবস্থা। জাতীয় পার্টি অন্যান্যবারের মতো যেভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, এভাবেও তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এবং এটা আমি মনে করি বাংলাদেশের মাটিতে সবচেয়ে সাস্টেনেবল যে দল, সবচেয়ে যাদের বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার অভিজ্ঞতা রয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। তো সেই জাতীয় পার্টি প্রথমে তারা অতীতের মতো নেগোসিয়েশন করেছিল, মধ্যে মাসখানেক খুবই বিপদে ছিল, তাদের অফিস আক্রমণ হয়েছে, জিএম কাদের সাহেবকে টার্গেট করে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাবান্ডন করা হয়েছে, যাইতে দেওয়া হয় না। কিন্তু গত এই 15 দিন হলো তারা আবার স্বরূপে ফিরে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তারা সংসদ কমিটির নেতাদের সঙ্গে দেখা করেছেন, এখন ঘন ঘন সংবাদ সম্মেলন করছেন। জিএম কাদের সাহেব আবার এসে তিনি রাজনৈতিক সবক দিচ্ছেন, এবং তিনি আশ্চর্য ব্যাপার আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এই সময়টিতে, এবং বীরের মতো। এসে যাকে বলা হয় অসাধারণ একটা রাজনৈতিক বিবর্তন। এবং অবাক করার ব্যাপার হলো যে জাতীয় পার্টির অফিস যখন ভাঙা হলো, এই যে মব জাস্টিস, এই মব জাস্টিসের বিরুদ্ধে প্রথম বাংলাদেশে যদি কেউ বুক ফুলিয়ে সাহস করে এদের বিরুদ্ধে কথা বলে থাকে, চ্যালেঞ্জ জানিয়ে থাকে, তিনি হলেন জিএম কাদের। এখানে কোনো সেক্রেটারি, কোনো আইজি, কোনো বিচারক যে কাজটি সাহস পাননি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভয়ে, মব জাস্টিসের ভয়ে তারা সে পদত্যাগ করে সেই যে পালিয়ে গেছেন, এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই একটা ভয়াবহ অবস্থা, যেখানে অফিসটা পুরো জ্বালিয়ে সরকার করে দেওয়া হলো। তো তিনি সেখানে আবার ঘোষণা দিলেন যে আমরা কালকে অনুষ্ঠান করব, আমরা দাঁড়িয়ে থাকবো, তোমরা আমাদের মারতে আসো, দেখি আমাদের কত মারতে পারো। এবং তিনি টিকে গেলেন। আর একটা বিষয় হলো সুপ্পু সাহেব। আমি প্রথম থেকে বলছিলাম যে ইনি সাধারণ মানুষ নন, তিনি খুবই অসাধারণ মানুষ, তার অনেক যোগ্যতা আছে। তাকে আমরা যারা না বুঝে তাচ্ছিল্য করছি, আমরা সব এই বিপদে পড়বো। এবং এই বিবর্তনের মধ্যে সুপ্পু সাহেবও কিন্তু শুধু টিকেননি, এখন তিনি তার যে বঙ্গভবন, এটিকে ক্ষমতার মূল চাবিকাঠি এখন বঙ্গভবনে। এবং এটা তা অনেক কিছু অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে, তার কৌশলে হোক, তার ভাগ্যের কারণে হোক, কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক, এটা এখন চলে গেছে সুপ্পু সাহেবের হাতে। তো এরই মধ্যে সবাই অজানা আশঙ্কা, কি হবে, কি ঘটে যাচ্ছে, আবার কি নতুন কিছু একটা হবে, আশ্চর্যজনক কিছু একটা হবে, এরকম কানাঘোষা হচ্ছে। এবং রাতে ঘুমাতে যায়, সকালবেলা উঠে সে প্রথম ফেসবুক দেখে, ইউটিউব দেখে, পত্রপত্রিকাতে ধরনের খবরাখবর আসে না,
এবং যারা বিভিন্ন গুজব ছড়ায় বা যারা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করে, ইউটিউবে বিভিন্ন কথা বলে, সেখানে দেখে ভারত কি করলো, ভারতের কোনো কথা আছে কিনা, নরেন্দ্র মোদীর কোনো কথা আছে কিনা, শেখ হাসিনা কোনো কল রেকর্ড ফাঁস হলো কিনা, তারপর এমনকি আওয়ামী লীগের যারা লোকজন বিদেশ থেকে কোনো বিবৃতি দিল কিনা, ডক্টর ইউনূসের অবস্থা কি, চেহারা কেমন, তার মুখে হাসি আছে কিনা, আসিফ নজরুল কি বললো, এই বিষয়গুলো নিয়ে না প্রত্যেকটা মানুষ ভীষণ রকম একটা ব্যস্ত সময় পার করছে আর মনে মনে আশা করছে। মানে আমরা ওই আছে না যে লালনের সেই বিখ্যাত গান, আমি অপার হয়ে বসে আছি তীরে লয়ে যাওয়া আমায়, আমি পার হতে পারছি না। তো তদ্রূপ এটাকে যদি আপনি একটু স্যাটায়ার করেন যে আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়, এখন বেশিরভাগ মানুষ মূলত আর একটা সর্বনাশের আশায় তারা দিন যাপন করছে। এর কারণ হলো সর্বনাশের বিপরীতে যে শুভ ফল, শুভ কর্ম, শুভ দিন, এর কোনো লক্ষণ আকাশে নেই, বাতাসে নেই, সমাজে নেই, সংসারে নেই। এবং আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না, কারো প্রতি আশ্বস্ত হতে পারছি না। এবং আমাদের যার যার জীবনের যে সমস্যাগুলো ছিল প্রান্তিক পর্যায়ে, যে যেখানে, এই সমস্যাগুলো যার যার পর্যায় থেকে আমরা কোনো অবস্থাতে সমাধান তো করতে পারছি না, উল্টো গতকাল যে সমস্যা ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে। সেটা দ্রব্যমূল্য বলেন, সেটা অর্থের অবমূল্যায়ন বলেন, সেটা কর্মসংস্থান বলেন, মিল কারখানা ফ্যাক্টরির কথা বলেন, শ্রমিক অসন্তোষের কথা বলেন, ছাত্র অসন্তোষের কথা বলেন, শিক্ষাক্ষেত্রে যা কিছু আছে সব মিলিয়ে নাথিং গুড নিউজ। আর যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন মানুষ বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেন, প্রত্যেকে একটা জায়গাতে আটকাই গেছে যে না ভাই, এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে। ইভেন ভারতের যেই বিজেপি সরকার আছে, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মজুমদারের কথা আমরা বলছি, পাশাপাশি মমতা দিদির কথা বলছি, শেখ হাসিনা ইস্যুতে ভারতও এক নজিরবিহীন যে ঘটনাটা ঘটেছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর 5ই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন, সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাট্টা হয়েছিল, বলছিল যে না, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে, প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে। এই যখন অবস্থা, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে, বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু এগুলো বারবার বলছে। আর এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে, তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে। এইটাও একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যে যেহেতু 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল, চিন্ময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকাই দেওয়ার মতন কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে। এখন এই যে সীমান্তে উত্তেজনা বা ভারতের যে অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলার পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন। বিএনপির নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাদের বক্তব্য দেখেন। আবার আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ, বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, তার বক্তব্যের মধ্যেও কিন্তু ভারতের প্রতি যে হুঁশিয়ারি আছে যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই, এই বাংলাদেশ বদলে গেছে বা সামহাও এখানে অনেক ধরনের বক্তব্য আসছে। তো আসলে কি এই চিন্ময় কৃষ্ণা দাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে, একদম আপনি যদি দেখেন পাবলিক টু পাবলিক একটা কানেক্টিভিটি হয়ে গেছে, আমি বারবার বলছি। আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে। তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়দাগত ইস্যু, তাহলে সেইটা কে পাচ্ছে? ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফায়দা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইস্কনের পক্ষে, হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুকে, ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিন্ময় কৃষ্ণদাস ইস্যু সহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গিলছে। আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন, হয়তো এই সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না, কনসেন্ট্রেশন করতেন না, কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা
বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণা প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে, ইভেন এটা খাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতা ফাঁদ। আর বর্তমান সরকারের উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু এটাতে পা দিচ্ছে, ইভেন আরো বড় কোনো কিছু অপেক্ষা করছে। যেমন ভারতে বাংলাদেশ হাই কমিশনের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার এগেনস্টে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে। ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস আছে সেইখানেও বড় ধরনের কোনো একটা বিক্ষোভ করবে এমনই কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বরাতে দেখতে পাচ্ছি। যদিও আজকে সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাই কমিশনকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিচ্ছে, ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রোডে চলাচলকারী আপনার বাস, ট্রাক, প্রাইভেট কার বা সেইখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কারণ ভারত যেখানে ব্যর্থ, বাংলাদেশ সেখানে ব্যর্থ না। ভারত কোথায় ব্যর্থ দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটিক একটা রুলস আছে। বাংলাদেশের যে হাই কমিশন ভারতে আছে সেটা সর্বোচ্চ নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেইটা পারে নাই। আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে এটা কিন্তু ব্যালেন্স করছি। তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাই কমিশনে মানে ভারতের যে হাই কমিশন বাংলাদেশে আছে সেইখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হবে। ইভেন দেখেন যে এটাতে কিভাবে পা দিছে ভারত থেকে বাংলাদেশের যে কূটনৈতিকরা আছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু, আমার মনে হয় যাদের নলেজগত অবস্থানটা খুব বেশি ভালো না, মানে আবেগে দৌড়ায় আর কি, বুঝছেন না, পরের পরিণতিটা বোঝে না। তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে, তো ভারত যদি প্রত্যাহার করেন, এটার রিয়াকশনটা কোথায় যাবে? ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে? সরকারের উপর পড়বে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এ নিয়ে কিন্তু কথা বলছে, এটা নিয়ে আমি একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো। তো সবকিছু মিলিয়ে সত্যি সত্যি যদি আপনার এই ইস্কন ইস্যুটা বা এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কগুলা খারাপের দিকে যাচ্ছে সেটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন থেকে থাকে, তাহলে কিন্তু আপকামিং সময়টা খুবই খারাপ আসবে। ইভেন আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্যকে নিয়েও এখন আলোচনা হচ্ছে। গেল পরশুদিন তিনি একটা বলছিলেন বক্তব্যে যে খুবই ক্রান্তিকাল একটা সময় আসছে। তো এই বক্তব্যের 2-3 দিনের মধ্যে আমরা যা দেখছি ভারতের বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে, তো এটাই কি সেই ক্রান্তিকাল নাকি এর থেকেও খারাপ আসবে? আবার ধরেন সীমান্তে যেভাবে ভারতীয়রা দৌড়ের উপর আইসা জয় শ্রীরাম বইলা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, আমাদের এদিকে আবার আরেক গ্রুপ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বইলা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আপনি একবার ভাবেন যে কি হবে। আর যদি এমন হয় বিএসএফ সেখান থেকে একটা অ্যাকশনে যাবে, আমাদের বিজিবি ঘুমাই পড়েছে, আগে না বাঘ ছিল, এখন মোটামুটি আমরা ধরেন বাঘের খাল পইরা আছি আর কি, কিন্তু আসলে সীমান্তে এতটা আমাদের বেল নাই। প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে এটা। আমাদের মন্ত্রীরা হালকা মেমে করে, তো এই মেমে টেমে দিয়ে তো কাজ হবে না। মানে বলা হয় না যে বাংলাদেশিরা টাইগার, তবে কোন বনের টাইগার সেটা কিন্তু এখন প্রমাণের একটু সময় আসছে। আর যুদ্ধ হোক না হোক অন্তত কথাবার্তা বলার সময় তো একটা ব্যগ্র ভাব থাকতে হবে, তাই না? আমি দেখছি আমাদের ব্রিগেডিয়ার শাখাউত সাহেব অনেকটা কি বলা হয় যে কূটনৈতিক ভাষায় তৈলমর্দন করছেন। আমার কাছে ওনারা মনে হয়তো অনেক সাহসী, সাবেক একজন ব্রিগেডিয়ার অ্যান্ড আর্মি অফিসার, বাট ওনার বক্তব্যে কিছুটা সেই আওয়ামী লীগ সোর পাওয়া যাচ্ছে। আমরা সর্বোচ্চ সহনশীল, অবশ্যই আমরা সহনশীলতার পক্ষে, কিন্তু আমাদের সীমান্তে এসে ফাইজলামি করলে তো ভাই সহনশীলতার পক্ষে থাকার সুযোগ নাই। আবার বিএনপির গলায়ও দেখেন নম্রতা, তারেক রহমান তিনিও বলছেন আমরা তো সংযম প্রদর্শন করছি। এই মুহূর্তে ভারত যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো কোনোভাবেই কাম্য না। তো এটা কি শেখ হাসিনার আসলে কোনো মেটিকিউলাস প্ল্যান, নাকি আসলে ধরেন থাকে না বাই নেচার সামহাউ কোনো কিছু ঘটছে আর এই ফ্লোটা চলে যাচ্ছে, টোটালি সরকারের বিপক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে। ইভেন যাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক ধরনের কর্মকাণ্ড কানেক্টেড, তারাও কিন্তু সরকারের উপর বলছেন যে সরকার এটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন, অথবা সরকার পাকিস্তান ঘেঁষা অথবা সরকারের মধ্যে মৌলবাদী ঘেঁষা একটা অবস্থান। এটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে। বিজেপির নেতা সরাসরি বলছে যে ডক্টর ইউনূস মৌলবাদী একটা গ্রুপকে তিনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। এখানে হতে পারে জামাত ইসলাম, হতে পারে হেফাজত ইসলাম, আরো বিভিন্ন যেই সংস্থা গ্রুপগুলো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে এটাকে টার্গেট করে। যদি এরকমই হয় তাহলে এই ক্ষেত্রে ফসলটা তুলে নিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ, মনে রাখেন।
টুডে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, সবাই কিন্তু ভারতের এই চক্রান্তের প্রতিবাদ করতেছে এবং সেনাবাহিনীরও কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশকে কিভাবে তারা রক্ষা করবে। তারা কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকেই অনেক কষ্ট করতেছে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের দেশকে তারা প্রাণ দিয়ে রক্ষা করতেছে। অনেক দুর্নীতিবাজ অন্যায়কারী যে 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 কিছু করতেছে, ভুল কাজ করতেছে, সবাইকে এক এক করে ধরতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।